চলুন আজ আমরা বিংশ শতকের অন্যতম প্রভাবশালী কবিতা টি.এস. এলিয়টের দ্য ওয়েস্টল্যান্ডের গভীরে প্রবেশ করি। এই কবিতাটা শুধু সাহিত্য নয়, আধুনিক মানুষের ভেতরের শূন্যতা আর পরিচয়ের সংকটকে একেবারে নতুনভাবে আমাদের সামনে তুলে ধরেছিল। কবিতাটা শুরুই হচ্ছে একটা অদ্ভুত আর চমকে দেওয়ার মতো লাইন দিয়ে। এপ্রিল মাস মানে তো বসন্ত, নতুন প্রাণের প্রতীক, কিন্তু এলিয়ট বলছেন এটাই নাকি সবচেয়ে নিষ্ঠুর মাস। আমাদের সব ধারণা যেন এক মুহূর্তেই উলটপালট হয়ে গেল। তো প্রশ্নটা হলো, কেন নতুন জীবনের ঋতু নিষ্ঠুর হবে? আসলে এই প্রশ্নটার মধ্যেই পুরো কবিতার মূল সুরটা লুকিয়ে আছে। এলিয়ট বলছেন পৃথিবীটা এতটাই ভেঙে গেছে, এতটাই শূন্য হয়ে গেছে যে নতুন কোনো প্রাণের সঞ্চারকে শুধু মনে করিয়ে দেয় যে ও কতটা হারিয়েছে, আর এই স্মৃতিটা ওর কাছে যন্ত্রণার মতো। দ্য ওয়েস্টল্যান্ড আসলে কি বলতে চায় তা বুঝতে হলে আমাদের আগে সেই সময়টাকে বুঝতে হবে, সেই ভাঙাচোরা পৃথিবী যার গর্ভ থেকে এই কবিতার জন্ম। আচ্ছা, এই টাইমলাইনটা একটু ভালো করে দেখা যাক। দেখুন, ১৯১৪ সালে যখন কবিতার ভাবনা এলিয়টের মাথায় আসে তখন পৃথিবী একরকম ছিল, কিন্তু তারপরেই ঘটে গেল প্রথম বিশ্বযুদ্ধ। এর ঠিক পরে ১৯১৯-এ বাবার মৃত্যু এলিয়টকে ব্যক্তিগতভাবে একেবারে ভেঙে দিল। মানে একদিকে বিশ্বযুদ্ধের ধ্বংসলীহা, অন্যদিকে ব্যক্তিগত শোক, এই দুয়ের মধ্যে দাঁড়িয়ে তিনি ১৯২১ সালে কবিতাটা লিখছেন। আর শেষ পর্যন্ত ১৯২২-এ বন্ধু এজরা পাউন্ডের সম্পাদনার পর এটা যখন প্রকাশিত হলো, তখন তা শুধু একটা কবিতা ছিল না, ছিল একটা গোটা প্রজন্মের যন্ত্রণা আর হতাশার দলিল। এই কবিতাটা আসলে একটা রোগ নির্ণয়ের মতো। এলিয়ট দেখাচ্ছেন কিভাবে এই আধ্যাত্মিক অসুস্থতাটা সমাজের উঁচুতলা থেকে শুরু করে একেবারে সাধারণ শ্রমজীবী মানুষের জীবন পর্যন্ত ছড়িয়ে পড়েছে। এখানে যেটা খুব ইন্টারেস্টিং, এলিয়ট দুটো একেবারে আলাদা ছবি পাশাপাশি রেখেছেন। একদিকে এক ধনী মহিলার বিলাসবহুল ঘর, যা আসলে একটা সোনার খাঁচার মতো, যেখানে কোনো প্রাণ নেই, কোনো সত্যিকারের অনুভূতি নেই। আর অন্যদিকে এক পানশালায় বসে থাকা লিল নামের এক সাধারণ শ্রমজীবী মহিলা, যার জীবনটা অসুস্থতা আর হতাশায় ভরা। দুটো দৃশ্য একেবারে ভিন্ন, কিন্তু ভেতরের শূন্যতাটা একই। মানে এলিয়ট এটাই বোঝাতে চাইছেন যে টাকা পয়সা এই আধ্যাত্মিক সংকট থেকে মুক্তি দিতে পারে না। আর এই অনুভূতিটাই আমাদের নিয়ে আসে অবাস্তব শহর বা আনরিয়েল সিটির ধারণায়। একবার ভাবুন তো, লন্ডন ব্রিজের ওপর দিয়ে হাজার হাজার মানুষ হেঁটে যাচ্ছে, কিন্তু কেউ কারো দিকে তাকাচ্ছে না, কারোর সাথে কারো কোনো যোগাযোগ নেই, সবাই যেন জীবন্ত লাশ। এলিয়টের কাছে এটাই ছিল আধুনিক শহরের আসল চেহারা, আত্মাহীন, সংযোগহীন আর আধ্যাত্মিকভাবে মৃত। এই যে একটা আধ্যাত্মিক মরুভূমি, এই ওয়েস্টল্যান্ড, এখানে কবিতাটা যেন নিরাময়ের জন্য হাহাকার করছে। আর সেই নিরাময়ের প্রতীক হিসেবে বারবার একটা জিনিসের কথা উঠে আসছে। ব্যাপারটা আসলে খুব সহজ কিন্তু মারাত্মক। এই ওয়েস্টল্যান্ডে জীবনের কোনো রসদই নেই, আধ্যাত্মিক পুষ্টির পরিমাণ শূন্য, আর এই পুষ্টির প্রতীক হল জল, কিন্তু সেই জলে এখানে নেই। এই লাইনগুলো যেন একটা হাহাকারের মতো বারবার ফিরে আসে। এই পুনরাবৃত্তিটা আসলে আধুনিক পৃথিবীর গভীর আধ্যাত্মিক খরা আর বন্ধ্যাত্বকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এমনকি টেমস নদী, যা একসময় জীবনের প্রতীক ছিল, সেটাও এখন শুকিয়ে গেছে। সেখানে শুধু লালসার আগুন জ্বলে, কিন্তু সেই আগুনে কোনো পবিত্রতা নেই, আছে শুধু ধ্বংস। পড়ে থাকে শুধু পোড়া হাড়ের শব্দ। তো এই যে এতক্ষণ ধরে অসুস্থতার কথা বলা হলো, এর কি কোনো নিরাময় নেই? কবিতার শেষ অংশে এলিয়ট সেই নিরাময়েরই একটা পথের দিকে ইঙ্গিত করেছেন। পথটা কঠিন কিন্তু অসম্ভব নয়। কবিতার এই অংশে আমরা দেখি সভ্যতা যেন ভেঙে পড়ছে। লন্ডন, ভিয়েনা, সব বড় বড় শহরের টাওয়ারগুলো ভেঙে পড়ছে। এক কথায় পুরো পৃথিবীটা একটা ধ্বংসস্তূপ। আর এই ধ্বংসস্তূপের মাঝখানে দাঁড়িয়ে আছে একটা ভাঙা গির্জা, যেখানে হাওয়া ছাড়া আর কিছুই নেই। কিন্তু ঠিক যখন মনে হচ্ছে সব শেষ, তখনই একটা আশার ঝলক দেখা যায়। একটা মোড়ক ডেকে ওঠে, যা নতুন ভোরের প্রতীক। আর তারপর বহু প্রতীক্ষিত সেই বৃষ্টির আগমন ঘটে। এই বৃষ্টি আসলে ঈশ্বরের করুণার মতো, যা ইঙ্গিত দেয় যে হ্যাঁ, এই ধ্বংসস্তূপ থেকেও নতুন করে সব শুরু করা সম্ভব। বৃষ্টির সাথে সাথে শোনা যায় বজ্রের শব্দ,
কিন্তু এই বজ্র ধ্বংসের নয়, সৃষ্টির কথা বলে। হিন্দু উপনিষদ থেকে নেওয়া 3টি সংস্কৃত শব্দ, দত্ত, দয়েদ্ধম, দম্মতা, মানে দান করো, সহানুভূতি দেখাও আর আত্মনিয়ন্ত্রণ করো। এলিয়ট বলছেন এই 3টি কাজই পারে এই আধ্যাত্মিক শূন্যতা থেকে আমাদের মুক্তি দিতে। কিন্তু কবিতাটা কোনো রূপকথার মতো শেষ হয় না, যেখানে সবকিছু হঠাৎ করে ঠিক হয়ে যায়। বরং এলিয়ট দেখান যে এই ভাঙা পৃথিবীতে থেকেও কিভাবে আশা খুঁজে নেওয়া যায়। মানে এলিয়ট এখানে কি বলতে চাইছেন? তিনি বলছেন পৃথিবীটাকে হয়তো পুরোপুরি সারিয়ে তোলা যাবে না, কিন্তু আমাদের ইতিহাস, সংস্কৃতি আর বিশ্বাসের যে ভাঙা টুকরোগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, সেগুলোকে এক জায়গায় করে আমরা নিজেদের ধ্বংসস্তূপের বিরুদ্ধে একটা দেওয়াল তুলতে পারি। আর তাই কবিতার শেষটা হয় শান্তিহি 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 দিয়ে। এটা কোনো বিজয়ের গর্জন নয়, এটা হলো এক গভীর উপলব্ধি যে বাইরের পৃথিবীতে যতই ভাঙচুর চলুক না কেন, নিজের ভেতরে এক ধরনের শান্তি খুঁজে পাওয়া সম্ভব। এমন এক শান্তি যা সমস্ত তর্কবিতর্কের ঊর্ধ্বে। 100 বছর পরেও এলিয়টের এই কথাগুলো যেন আমাদের কথাই বলছে। আমাদের আজকের এই খণ্ডিত ভাঙাচোরা পৃথিবীতে আমরা শান্তি খুঁজে পাওয়ার জন্য কোন টুকরোগুলোকে আঁকড়ে ধরব? এই প্রশ্নটাই দ্য ওয়েস্টল্যান্ডকে আজও এতটা প্রাসঙ্গিক আর শক্তিশালী করে রেখেছে।